হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ভাই পরিবেশ রসায়নের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি। তো আজকের লেকচারে হচ্ছে আমরা পড়বো হচ্ছে তোমার ভাই এলপিজি গ্যাস, তারপরে সিএনজি গ্যাস, তারপরে এলএনজি, এদেরকে নিয়ে পড়বো। দেন হচ্ছে আমরা তোমার হচ্ছে ভাই কিভাবে এই বায়ুমণ্ডলের মধ্যে তোমার হচ্ছে ভাই কিভাবে দূষণ ঘটে, নাইট্রোজেন ফিক্সেশন কি জিনিসটা কি, এবং হচ্ছে যে আমরা দেখবো যে অ্যাসিড বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়। তো আমরা এরপর দেখবো সিএফসি গ্যাস কি, এগুলো সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তোমরা যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তোমরা এখানে জয়েন দিতে পারো। তাহলে চলো আমরা আমাদের আজকের টপিকটা স্টার্ট করি। আমরা আজকে হচ্ছে প্রধানত তিনটা গ্যাস নিয়ে আলোচনা করব, এলপিজি, সিএনজি এবং এলএনজি। এখন অনেকে বলবে ভাই এটা কেন পড়াচ্ছেন? তুমি যদি রিসেন্ট মেডিকেলের কোয়েশ্চনগুলো দেখো, ডেন্টাল এবং মেডিকেলের কোয়েশ্চন, এই টপিকটা থেকে 3 থেকে 4টা কোয়েশ্চন আসছে। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কার বলতো ভাই, মেডিকেল এডমিশনের জন্য। হ্যাঁ, তো এটা তোমার হচ্ছে ভাই মেডিকেল এডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মেডিকেল এডমিশন, ইঞ্জিনিয়ারিং এ তোমার লাগবে না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গেলে, কিন্তু মেডিকেল এডমিশনের জন্য এটা তোমাকে মাস্ট লাগবে। আর যদি তুমি এইচএসসির ফুল সিলেবাস দেখো তাহলে ফুল সিলেবাসে কিন্তু এই টপিকগুলো আছে। কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা এই টপিকটা পড়া স্টার্ট করি। তো আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রথমে আগে এলপিজি, সিএনজি এবং এলএনজি সম্পর্কে জানবো। দেন হচ্ছে আমরা পরবর্তীতে এলপিজি এবং সিএনজির মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখার চেষ্টা করব। কেমন? প্রথমে চলো আমরা হচ্ছে আলোচনা করবো আগে এলপিজি গ্যাসটাকে নিয়ে। প্রথমে আমরা চলো আলোচনা করবো আগে এলপিজি গ্যাসটা নিয়ে। আচ্ছা, তো তোমরা যদি এটা দেখো, এটার ইংলিশ পূর্ণ নাম কি হবে ভাই? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এলপিজি গ্যাসের ভাই পূর্ণ নাম কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। কেমন? আচ্ছা, তাহলে আমরা সবাই মোটামুটি 9-10 থেকে জানি এটা আসলে এলপিজি গ্যাস আসলে কি বলতো ভাই? তরলীকৃত প্রোপেন আর বিউটানের সংযুক্তির ফলে উৎপন্ন হয়। আমাদের যে এলপিজি গ্যাসটা আছে, এই এলপিজি গ্যাসটা বেসিক্যালি তরলীকৃত প্রোপেন এবং বিউটেনের সংযোজনের ফলাফল। কেমন? তাহলে আমাদের বেসিক্যালি এলপিজি গ্যাস যেটা আছে এটা আসলে দুটো উপাদান দিয়ে গঠিত। একটা হচ্ছে তোমার ভাই প্রোপেন, একটা হচ্ছে তোমার কি বলতো ভাই বিউটেন। এবং এরা কি থাকে? এরা প্রথমত গ্যাস থাকে। তো এলপিজি গ্যাস মানে কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এদেরকে যখন আমরা সিলিন্ডারে ভর্তি করি তখন এদেরকে আমরা লিকুইডে কনভার্ট করে আমরা ভর্তি করি এটাকে। কেমন? তাহলে এলপিজি গ্যাস যেটা আছে তাহলে এটা আসলে বেসিক্যালি কি বলতো? তরলীকৃত প্রোপেন এবং বিউটেন এই সংযোজনের ফলাফল। সো বেসিক্যালি আমাদের প্রোডাকশন হাউসে প্রথমে আগে প্রোপেন আর বিউটেন গ্যাসকে সংযুক্ত করা হয়। তো প্রথমে জিনিসটা কিসে থাকে ভাই? প্রথমে জিনিসটা গ্যাস অবস্থায় থাকে। দেন আমরা জানি গ্যাস থেকে তরলে কিভাবে কনভার্ট করতে হয়, এটা আমরা গতকালকে থেকে দেখে আসছি। তোমার এটাকে প্রধানত কি করতে হয়? এই গ্যাস মিশ্রণটাকে আগে সন্ধি তাপমাত্রার নিচে নিয়ে আসতে হবে। এটাকে আগে সন্ধি তাপমাত্রার নিচে নিয়ে আসা লাগবে, কারণ আমরা সবাই জানি যদি কোনো গ্যাস তোমার সন্ধি তাপমাত্রার উপরে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করা যায় না, অনেক বেশি চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না। তাই যেহেতু আমার এখানে এই সিলিন্ডারে ভর্তি করার জন্য জিনিসটাকে লিকুইডে কনভার্ট করতে হবে, অর্থাৎ তরলে কনভার্ট করতে হবে, তাই এই গ্যাসটাকে আমার তরলে নিয়ে আসতে হবে। তো গ্যাসটাকে আমরা তরলে কিভাবে নিয়ে আসবো? আমরা ফার্স্টে আগে গ্যাসটাকে সন্ধি তাপমাত্রার নিচে নিয়ে আসা লাগবে। দেন আমরা যেটা করব, প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা হয়। প্রয়োজনীয় চাপ। আর এই ক্ষেত্রে এই যে তোমার হচ্ছে ভাই এই এলপিজি গ্যাসের ক্ষেত্রে এই প্রয়োজনীয় চাপের পরিমাণ হচ্ছে যে ভাই 6 অ্যাটমসফিয়ার। তো এটা হাজার স্যারের বইয়ে 6 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, কিন্তু কোনো কোনো বইতে 1 থেকে 3ও দেওয়া, 2 থেকে 3 দেওয়া। সো অ্যাকচুয়ালি তুমি পরীক্ষায় আসলে কোনটা দেখাবা? 6 অ্যাটমসফিয়ার দেখাবা, কারণ এটা বেশি সংখ্যক বইতে দেওয়া আছে। তো এরপর আমরা যেটা করি, প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে একে তরলীকৃত করা হয়। একে তরলীকৃত করা হয়। কেমন? তাহলে চলো আমি যদি সামারি করি, তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমাদের এলপিজি গ্যাস যেটা আছে এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার ভাই তরলীকৃত প্রোপেন এবং তরলীকৃত বিউটেনের সংমিশ্রণের ফলে গঠিত হয়। কেমন? তারপর হচ্ছে আমরা যেটা দেখলাম যে এখানে এরা প্রথমে গ্যাস অবস্থায় থাকে, প্রোপেন এবং বিউটেনের মিশ্রণ প্রথমে কি অবস্থায় থাকে ভাই? গ্যাসীয় অবস্থায় থাকে। তো এটাকে আমরা তরলে কিভাবে কনভার্ট করব? এটাকে হচ্ছে আমরা তরলে কনভার্ট করার সিস্টেম হচ্ছে যে আমরা ফার্স্ট হচ্ছে আগে ওই গ্যাসটাকে তার সন্ধি তাপমাত্রার নিচে নিয়ে আসা লাগবে। সন্ধি তাপমাত্রার নিচে নিয়ে আসার পরে তোমার আমরা কি করবো বলতে, এটাকে নিচে নিয়ে আসার পরে আমরা এটাকে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে, এবং এক্ষেত্রে প্রয়োজনীয় চাপের মান কত হয়? 6 অ্যাটমসফিয়ার হয়। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। একে তরলীকৃত করা হবে। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি সবাই ভাই। আচ্ছা, তাহলে চলো আমি গ্যাসটাকে একটু করে সবুজ কালার করে আলাদা বক্স করে দিই এখানে একটা।
আশা করি তোমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছো যে এলপিজি গ্যাস জিনিসটা কি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এলপিজি গ্যাসে আমাদের কাজটা কি? তো বেসিক্যালি যেটা আমরা করি, এই গ্যাসটাকে আমরা সিলিন্ডারে ভর্তি করে তোমার হচ্ছে গৃহস্থলী, শিল্প এবং যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য তোমার সরবরাহ করা হয়। বেসিক্যালি এলপিজি গ্যাসটাকে এইসব জায়গায় ব্যবহার করা হয়। কেমন? তাহলে এখানে আমরা লিখতে পারি তোমার এখানে এরকম যে এলপিজি গ্যাসকে বা এলপিজিকে সিলিন্ডারে ভর্তি করে গৃহস্থলী, তারপরে তোমার হচ্ছে ভাই বিভিন্ন শিল্প কারখানা ও যানবাহনে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়। জ্বালানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়। কেমন? আশা করি এটা আমরা বুঝতে পারছি ভাই। ব্যবহার করা হয়। আচ্ছা, তো এই ইনফরমেশনটা এখানে গেল। আচ্ছা, তো এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে ভাই সাপোজ ধরো তুমি একটা গ্যাসকে সিলিন্ডারের মধ্যে ভর্তি করছো, ওকে? তো সাপোজ আমি তোমাকে বুঝাই বলি, ধরো আমি এখানে ধরো একটা পাত্র নিয়ে আসি, এখানে আমরা একটা সিলিন্ডার নিয়ে আসি। আসো, সাপোজ ধরো এটা হচ্ছে আমার একটা সিলিন্ডার। কেমন? এটা হচ্ছে আমার একটা ভাই ধরো সিলিন্ডার, ওকে? তাহলে এটা হচ্ছে আমার একটা গ্যাস সিলিন্ডার, এটা হচ্ছে আমার একটা তাহলে গ্যাস সিলিন্ডার। আমি কি করছি, এই গ্যাস সিলিন্ডারের মধ্যে এলপিজি গ্যাস ভর্তি করছি। কেমন? আমি এই গ্যাস সিলিন্ডারের মধ্যে কি করছি ভাই, এলপিজি গ্যাস ভর্তি করছি। এখন অনেক সময় যেটা হয়, এই গ্যাস সিলিন্ডার গুলা তোমার হচ্ছে ভাই ছিদ্র হয়ে যায় বা লিকেজ হয়ে যায়। এই গ্যাস সিলিন্ডারের মধ্যে কি ঘটে ভাই, অনেক সময় হচ্ছে যে ভাই তোমার এখানে ছিদ্র হয়ে যায় বা লিকেজ হয় কোনো একটা কারণে আর কি। হ্যাঁ, ছিদ্র বা লিকেজ হয়ে যায়। তাহলে যদি কোনো কারণে এই গ্যাস সিলিন্ডারটা ছিদ্র বা লিকেজ হয়ে যায়, তাহলে সবগুলা গ্যাস আস্তে আস্তে বের হবে এবং বের হয়ে বাইরের অক্সিজেনের সাথে মিশে, অনিয়ন্ত্রিতভাবে মিশে এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, বিভিন্ন ধরনের বিস্ফোরণ ঘটতে পারে, তাই না? তো এখানে যেটা হয়, এখন আমরা ছিদ্র বা লিকেজ এটা এতই ছোট, সাধারণত একটা সিলিন্ডারের মধ্যে যদি ছিদ্র বা লিকেজ ঘটে, তাহলে কিন্তু আমরা নর্মালি চোখে দেখে কিন্তু বুঝতে পারি না প্রথমত। পরে যখন এটাকে যখন টেস্ট করা হয় তখন তো বোঝা যায়, তাই না? কিন্তু আমরা যখন একটা সিলিন্ডারের মধ্যে যখন লিকেজ ঘটে বা যখন একটা ছিদ্র তৈরি হয়, তখন কিন্তু আমরা ধরো সাপোজ একটা সিলিন্ডার আছে, তুমি কিন্তু দেখে বলতে পারবে না যে এর মধ্যে লিকেজ আছে কিনা নাই, তোমাকে হচ্ছে আগে চেক করতে হবে, তাই না? এখন আমি সিলিন্ডারকে কয়বার চেক করবো আজীবনকে? আমি সারাদিনকে আমি 24 আওয়ার্স কি চেক করতে পারবো না। এই জন্য আমরা এখানে একটা সিস্টেম করি। আমরা কি করি, এখানে এই এলপিজি গ্যাসের সাথে একটা উৎকট গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল মার ক্যাপ্টানকে আমরা যুক্ত করে দিই। আমরা কি করি এখানে এই এলপিজি গ্যাসের সাথে উৎকট মানে বিশ্রী গন্ধযুক্ত, কেমন? উৎকট গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল মার ক্যাপ্টান গ্যাস আমরা এখানে যুক্ত করে দিই। কেমন? মার ক্যাপ্টান এখানে আমরা মিশ্রণ করি। তো এটার সংকেত জানার দরকার নেই, জাস্ট নাম জানলেই চলবে। তাহলে এখানে বেসিক্যালি আমরা কি করি দেখো তো, আমরা এখানে যেটা করি, এই এলপিজি গ্যাসের সাথে উৎকট গন্ধযুক্ত মানে বিশ্রী গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল মার ক্যাপ্টান আমরা যুক্ত করে দিই। এটা যুক্ত করার কারণটা কি ভাই, যেই মুহূর্তে তোমার এখানে সিলিন্ডারটা লিকেজ হয়েছে, সেই মুহূর্তে এই গন্ধযুক্ত গ্যাসটাও সামান্য বাইরে বেরিয়ে আসবে। এটা যখনই বাইরে বেরিয়ে আসবে, এটা যখনই তোমার কি হবে বলতো ভাই, বাইরে যখনই বের হয়ে আসবে, তখন বাইরে তুমি একটা সামান্য একটা দুর্গন্ধযুক্ত গন্ধ তুমি অনুভব করবা। আর যেই মুহূর্তে সিলিন্ডারের চারপাশ থেকে এই দুর্গন্ধটা অনুভব করা হয়, তখনই চারপাশের মানুষজন সতর্ক হয়ে যায়। কি সতর্ক হয়ে যায়? যে সিলিন্ডারে কোথাও কি করছে ভাই, লিকেজ ঘটছে। তখনই তারা লিকেজটা খোঁজা শুরু করে এবং লিকেজটাকে সারানোর ব্যবস্থা করে। কিন্তু তুমি তো একটা এখন অনেকে বলতে পারো, ভাই আলটিমেটলি আমি সিলিন্ডারকে দেখেই বুঝতেছি সিলিন্ডারের মধ্যে লিকেজ হচ্ছে, চেক করে বলতেছি, তাই না? তাহলে আমি তাহলে এটাকে এই উৎকট গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল মার্কেটন যুক্ত করার কারণটা কি? কারণটা হচ্ছে তুমি তার আজীবন অল টাইম চেক করতে হবে, চেকের উপর রাখতে পারবা না, এটা তোমার লস হবে। তুমি যেটা করো, এটার মধ্যে একটা গন্ধযুক্ত একটা পদার্থ যুক্ত করে দাও, দেন যখনই লিকেজ ঘটবে তখন এই গন্ধযুক্ত পদার্থটা বায়ুতে ছড়াই পড়বে। ওই গন্ধ থেকে তুমি বুঝে যাবা ওই সিলিন্ডারে লিকেজ হয়েছে, সাথে সাথে তুমি সেটা চেক করা শুরু করে দাও। তার মানে এটা যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে যেন অল টাইম যেন চেকের উপর না রাখতে হয়। যেই মুহূর্তে গন্ধ বের হবে সেই মুহূর্তে আমি বুঝতে পারবো এখানের মধ্যে লিকেজ হয়েছে, তখনই আমরা এটাকে কি করে চেক করবো,
মানে এখানে হচ্ছে আমরা এটাকে চেক করার চেষ্টা করব, মানে আমরা চেক করে লিকেজটা সারানোর চেষ্টা করব। কেমন? তাহলে তোমাকে এখানে এমসিকিউতে জিজ্ঞেস করবে প্রথমে যে এলপিজি গ্যাসের সাথে লিকেজ বোঝার জন্য তুমি কি যুক্ত করো? উৎকট গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল মার্কেপটান যুক্ত করি। আর এটা জিজ্ঞেস করতে পারে কেন এটা আমরা যুক্ত করি? লিকেজ বোঝার জন্য। কেমন? তাহলে আমরা এখানে বলতে পারি, আমরা এখান থেকে চলো পয়েন্টটা লিখে দিই। এখানে সিলিন্ডার ভরার সময়, আমার মাউস কোথায় গেল? আমার তারাও, ওই মাউস কোথায় গেল? সেকেন্ড, হ্যাঁ আসছে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি তোমার এখানে এরকম, সিলিন্ডার ভরার সময় উৎকট গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল মারক্যাপটান যুক্ত করা হয় যাতে সিলিন্ডারের লিকেজ হলে গন্ধ থেকে তা বোঝা যায়। তাহলে ভাই দেখো, আমি যদি সামারি করি, আমরা তাহলে এখানে তাহলে কি বললাম? আমরা হচ্ছে সিলিন্ডারের মধ্যে তাহলে উৎকট গন্ধযুক্ত, আমরা এখানে মানে তোমার হচ্ছে যে কেন আমরা গ্যাস যুক্ত করলাম? যেন আমরা সিলিন্ডারটা যদি লিকেজ হয় তাহলে যাতে সেটা আমরা বুঝতে পারি এখানে। কেমন? আচ্ছা, তো এই এলপিজি গ্যাসের সাথে বেসিক্যালি আমরা হচ্ছে তোমার অগ্নিসংযোগ করে এটাকে আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি? তাহলে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে আমাদের এখানে ফাইনাল পয়েন্ট। তো আশা করতেছি তোমরা এলপিজি গ্যাস নিয়ে ব্যাপারগুলো বুঝতে পারছো। চলো আমি ফাইনাল পয়েন্ট এখানে লিখে দিই, এটাকে কিভাবে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দেখো আমরা এখানে লিখতে পারি যে এলপিজি এর সাথে তোমার হচ্ছে অগ্নি সংযোগ করে একে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। কেমন? আশা করি এটা আমরা বুঝতে পারছি। সেগুলো হচ্ছে আমার এলপিজি গ্যাস নিয়ে আলোচনা ছিল। তো আমরা এখন চলো আলোচনা করবো তোমার হচ্ছে ভাই এই কি নিয়ে বলতো, সিএনজি গ্যাসটাকে নিয়ে। কেমন? চলো আমরা এলপিজি গ্যাস নিয়ে তো আমরা আলোচনা করে ফেলছি, তাহলে আমরা এখন আলোচনা করবো সিএনজি কে নিয়ে। আচ্ছা ভাই, সিএনজির পূর্ণরূপ কি হবে? আমরা সবাই জানি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কেমন? আমরা সবাই জানি এর ইংলিশ নাম হচ্ছে তোমার কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আচ্ছা, তো আমরা ওই সিস্টেমে পড়বো। প্রথম করে দেখো তো এখানে আসলে আমরা কি করি। এখানে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এখানের মধ্যে আমরা যেটা করি, এটা আসলে দেখো এটা কি দিয়ে তোমার হচ্ছে যে ভাই মানে তৈরি হয়। যেমন আমরা দেখছিলাম এলপিজি গ্যাস আমার তৈরি হয়েছিল তোমার হচ্ছে প্রোপেন এবং বিউটেন দিয়ে, যেটা তরলীকৃত অবস্থায় থাকে। তো এখানে বেসিক্যালি দেখো আমাদের এখানে যে তোমার সিএনজি গ্যাসটা আছে না, এটা মূলত তোমার হচ্ছে যে ভাই কি থাকে বলতো? মিথেন থাকে। এটার সাথে কি থাকে ভাই? মূলত মিথেন থাকে। আর এই গ্যাসটার মধ্যেও নর্মালি তোমার হচ্ছে কিছু পরিমাণে ইথেন থাকে এবং অন্যান্য হাইড্রোকার্বন গুলো থাকে। এই সবকিছু মিলাই তোমার হচ্ছে এখানে কি তৈরি হয় ভাই? তোমার এখানে তৈরি হচ্ছে যে আমাদের এখানে এই সিএনজি গ্যাসটা তৈরি হয়। ওকে, আচ্ছা, তো এখানে আমরা চলো লিখতে পারি সিএনজি গ্যাসের তাহলে কিভাবে তৈরি হয়। দেখো আমরা যদি দেখি সিএনজি গ্যাস কিভাবে তৈরি হয়, বেসিক্যালি সিএনজি গ্যাসের মধ্যে 85% থেকে 95% তোমার এখানে মিথেন থাকবে, কিছু পরিমাণ তোমার এখানে ইথেন থাকে ও অন্যান্য হাইড্রোকার্বন নিয়ে আমার এখানে সিএনজি গ্যাসটা তৈরি হয়। কেমন? অন্যান্য হাইড্রোকার্বন নিয়ে তৈরি হয়। তাহলে দেখো আমরা এই সিএনজি গ্যাসের যদি আমরা আরেকটা স্পেশালিটি নিয়ে আলোচনা করতে চাই, তোমরা দেখবে সিএনজি গ্যাসের পূর্ণরূপ কি ভাই? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাই যদি আমরা আরেকটা স্পেশালিটি নিয়ে আলোচনা করতে চাই, নাম থেকে স্পেশালিটি নিয়ে আলোচনা করতে পারবা। সেটা কি দেখো, এটার নামে কি আছে? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস না? কম্প্রেস মানে কি? জিনিসটা সংকুচিত হয়ে আছে। তখন জিনিসটা সংকুচিত এমনি এমনি হবে না। এখানে যেটা করা হয়, একে উচ্চ চাপে সংকুচিত করে সিলিন্ডারে ভর্তি করে সাধারণত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দেখো একে কি করা হয় ভাই? একে উচ্চ চাপে সংকুচিত করে, 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 সংকুচিত করে,
সিলিন্ডারজাত করে বা সিলিন্ডারে ভর্তির মাধ্যমে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা কি বললাম দেখো, আমরা বললাম হচ্ছে সিএনজি গ্যাস যেটা আছে এটার পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তার মানে এটা কি করা হয়েছে, কম্প্রেস মানে আমরা জানি সংকুচিত, তো সংকুচিত আর এমনি এমনি হবে না, একে যেটা করা হয় উচ্চ চাপে সংকুচিত করে সিলিন্ডারে ভর্তির মাধ্যমে তোমার যানবাহনে জ্বালানি হিসেবে এটাকে ব্যবহার করা হয়। এখন তুমি বলতে পারো ভাই আমরা এলপিজি গ্যাস থাকতে আমরা কেন এটাকে জ্বালানি হিসেবে যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করবো, মানে আমরা কোনটাকে নর্মালি বেশি ব্যবহার করি? আমরা তো আপনি এখানেও লিখে দিয়েছিলেন যে এলপিজি গ্যাসকেও কি করা যায় বলতো, যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এলপিজিকে আমরা কি করতে পারি, যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা সিএনজি কে কেন আমরা যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করব? তো বেসিক্যালি যেটা হয় সিএনজি যেটা আছে না, এটা হচ্ছে সস্তা এবং অধিক পরিবেশ বান্ধব। আমাদের বেসিক্যালি যেটা হয় সিএনজি যেটা আছে ভাই, এটা হচ্ছে আমাদের এটা অধিক সস্তা, অধিক সস্তা ও পরিবেশ বান্ধব। তো সিএনজি গ্যাসটা এলপিজি গ্যাস অপেক্ষা অধিক সস্তা এবং পরিবেশ বান্ধব বিধায় আমরা এটাকে কি করি ভাই, জ্বালানি, এই যানবাহনের জ্বালানি হিসেবে এটাকে আমরা ব্যবহার করি। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তো সিএনজি গ্যাস নিয়ে এতটুকু জানলেই চলবে, আর বেশি কিছু পড়ার দরকার নেই, আমরা যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়াচ্ছি। আসলে আমরা তাহলে আলোচনা করি এলএনজি গ্যাসটাকে নিয়ে। এলএনজি জিনিসটা কি, লিকুইফাইড, তোমার এখানে হচ্ছে ভাই নিউট্রাল গ্যাস, ন্যাচারাল গ্যাস, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। দেখো আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো এলএনজির পূর্ণরূপ কি দেখো তো ভাই, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। কেমন, এটার মানে হচ্ছে যে ভাই তোমার এখানে আমি তোমাকে বুঝাই বলি, দেখো এটার মানে হচ্ছে যে লিকুইফাইড মানে কি ন্যাচারাল গ্যাস, তার মানে ন্যাচারাল গ্যাসকে এখানে কি করা হয়েছে ভাই, লিকুইফাইড করা হয়েছে, অর্থাৎ ন্যাচারাল গ্যাসকে এখানে তরলে কনভার্ট করা হয়েছে। কেমন, তাহলে এলএনজি যেটা আছে লিকুইফাইড তোমার এখানে ন্যাচারাল গ্যাস, এটা মানে হচ্ছে তোমার এখানে ন্যাচারাল গ্যাসটাকে কি করা হয়েছে, লিকুইডে কনভার্ট করা হয়েছে। তো এখানে বলা হয় কি যে ন্যাচারাল গ্যাস যারা আছে, অর্থাৎ ন্যাচারাল গ্যাস মানে কোনটা, যে প্রাকৃতিক গ্যাস যেগুলো আছে, প্রাকৃতিক গ্যাসকে সাধারণ বায়ু চাপে তুমি যদি কোনো কারণে -160°C পর্যন্ত যদি শীতল করো, তাহলে ওই প্রাকৃতিক গ্যাসটা কিসে কনভার্ট হয়ে যায় ভাই, তরলে কনভার্ট হয়, যাকে আমরা কি বলি ভাই, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি গ্যাস বলে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে যে বেসিক্যালি পরিবেশ বান্ধব হয়। আর তাহলে আমি তাকে প্রথমে ডেফিনেশন লিখে দিই, পরে আমরা কেন এলএনজি গ্যাস কি ইউজ করি সেটা আমি এখানে বলে দিব। ওকে, আচ্ছা, আমি তোমাকে বলি এখানে, সেটা হচ্ছে যে ভাই এলএনজি গ্যাসের সংজ্ঞাটা কি হবে তাহলে, প্রাকৃতিক গ্যাসকে মানে ন্যাচারাল গ্যাস যেটা আছে, প্রাকৃতিক গ্যাসকে সাধারণ বায়ুচাপে -160°C পর্যন্ত শীতল করে, -160° পর্যন্ত শীতল করলে এটিও তরলে পরিণত হয়। কেমন, আচ্ছা ভালো কথা, এটা তরলে পরিণত হয়। আর ইহাকে কি বলে, তরলে পরিণত হয়, যাকে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি গ্যাস বলে বা এলএনজি বলে। কেমন, আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। তো বেসিক্যালি হচ্ছে এটা আসলে কি করে, পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে কাজ করে, এবং এর জ্বালানি গুণটাও সিএনজি অপেক্ষা তোমার প্রায় 2.4 গুণ বেশি। কিন্তু যে প্রবলেমটা হয়, এটা আসলে সিএনজি থেকে একটু দামি হয়, এই কারণে এটাকে আমরা বেশিরভাগ সময় ইউজ করি না। কেমন, আচ্ছা, তো এখানে তাহলে যেটা হয় আমরা এখানে লিখতে পারি, তাহলে ইহা সিলিন্ডারে ভর্তি করে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, মানে এটা পরিবেশ বান্ধব, এবং এর জ্বালানি গুণ
এর জ্বালানি গুণ, মানে জ্বালানি গুণ মানে কি, ওই যে তোমার হচ্ছে যে ভাই কতটা ইফেক্টিভ আর কি, হ্যাঁ, সিএনজি গ্যাস সিএনজি অপেক্ষা 2.4 গুণ বেশি। মানে ধরো 1 কেজি তুমি যদি সিএনজি কে পুরাও, তাহলে যে পরিমাণ তোমার এখানে তাপ উৎপন্ন হবে, সেম 1 কেজি তুমি যদি এলএনজি গ্যাসকে পুরাও, তাহলে দেখা যাবে সেখানে আরো 2.4 গুণ বেশি কি উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। এই জন্য কি বলা হয়, এই যে এলএনজি গ্যাস যেটা আছে তাহলে সেটার জ্বালানি গুণটা সিএনজি অপেক্ষা 2.4 গুণ বেশি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই এলএনজি গ্যাস আমরা ইউজ করি না কেন বেশিরভাগ সময়? আমরা কেন বেশিরভাগ সময় সিএনজি গ্যাস ইউজ করি? কারণ এলএনজির দামটা একটু বেশি, যদিও এটা পরিবেশ বান্ধব এবং যদিও এটার জ্বালানি গুণ একটু বেশি, তারপরেও আমরা হচ্ছে বেশিরভাগ সময় সিএনজি গ্যাসকে ইউজ করি, মানে যানবাহনের ক্ষেত্রে। কারণ সেক্ষেত্রে যেটা হয়, আমাদের সিএনজি গ্যাসের কিন্তু দামটা একটু কম, আর এলএনজি গ্যাসের দামটা কিন্তু একটু বেশি। কেমন? এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই এলএনজি গ্যাসের দামটা কেন বেশি? কারণ এটা একটা বিশেষ একটা সিস্টেমের মাধ্যমে সিএনজি থেকে কিন্তু এলএনজি তৈরি করা হচ্ছে, তাই না? কারণ এখানে দেখো, এটাকে তোমার -160 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত শীতল করতে হচ্ছে। তো -160 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত শীতল করা কিন্তু কোনো নর্মাল সিস্টেমের কাজ না, বেশ কিন্তু কমপ্লেক্স একটা সিস্টেম এখানে আছে, এই জন্য এটার দামটা বেড়ে যায়। কেমন? আশা করি এটা আমরা বুঝতে পারছি ভাই। তাহলে চলো আমরা আমাদের নেক্সট আলোচনায় যাই, যে আমাদের হচ্ছে যে এই সিএনজি এবং এলপিজি গ্যাসের মধ্যে চলো আমরা তুলনা করি। কেমন? আসো, তাহলে তুলনা করার জন্য চলো আমরা একটা ছক টানবো এখানে। চলো আমরা এখানে একটা ছক টানবো, একটা ছক এঁকে চলো আমরা এদের মধ্যে পার্থক্য লেখার চেষ্টা করি। এটা মাঝে মাঝে ব্যাখ্যামূলক কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তাই আমাদের একটু শিখে রাখা লাগবে এটা। ওকে, তো এখানে হচ্ছে আমরা 3টা কলাম করব। তোমার একটা বৈশিষ্ট্য, একটা লিখবো আমরা এখানে এলএনজি, একটা লিখবো আমরা এখানে এলপিজি, আর একটা লিখবো সিএনজি। কেমন? তাহলে এখানে আমরা লিখবো তোমার হচ্ছে যে ভাই বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, এখানে আমরা লিখবো তোমার এলপিজি, এখানে আমরা লিখবো তোমার হচ্ছে ভাই সিএনজি। কেমন? আচ্ছা, তাহলে প্রথম বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে ভাই এলপিজি যেটা আছে এটা আসলে গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া যায়, আর সিএনজি যেটা আছে সেটা আসলে তোমার গ্যাস ক্ষেত্র থেকে যখন আমরা অশোধিত তেল যখন আমরা শোষণ করি বা শোধন করি, যখন আমরা পরিষ্কার করি, তখন হচ্ছে উপজাত হিসেবে পাওয়া যায়। ওকে, তাহলে সামনে এখানে দেখি হচ্ছে উৎপত্তি বা উৎস, উৎপত্তি বা উৎস দেখে আসো। এক, তাহলে সামনে এটা কোথেকে পাই ভাই? গ্যাস ক্ষেত্র থেকে পাই। এলপিজি গ্যাসকে আমরা কোথেকে পাই ভাই? গ্যাস ক্ষেত্র থেকে আমরা পাই। আর এটাকে আমরা কি পাই? আমরা এখানে লিখবো অশোধিত তেল শোধনের সময় উপজাত হিসেবে পাওয়া যায়। এটা তোমরা 9-10 পড়ছো, উপজাত হিসেবে। ওই যে আকরিক একটা চ্যাপ্টার ছিল না, এখানে ছিল জিনিসটা, পাওয়া যায়। আচ্ছা, ওকে, তো এটা গেল তোমার এখানে। তাহলে উৎপত্তির ব্যাপার আমরা তাহলে জানলাম যে কার উৎপত্তি কোথায় হয়। কেমন? আচ্ছা, তো দেন যদি আমরা দেখি সংযুক্তি, যদি আমরা খেয়াল করে থাকি, সংযুক্তি মানে কোনটার মধ্যে কি আছে, এখানে আমরা যদি দেখি সংযুক্তি, আমরা দেখো একটু আগে আলোচনা করে আসছি, এখানে কি থাকে তোমার তরলিখিত প্রোপেন এবং বিউটানের মিশ্রণ থাকে। এখানে থাকে তোমার হচ্ছে ভাই তরলীকৃত প্রোপেন আর বিউটানের মিশ্রণ। তো এই প্রোপেন থাকে তোমার হচ্ছে ভাই 25% ও বিউটান থাকে তোমার হচ্ছে ভাই 75% এর মিশ্রণ। কেমন? আর অন্যদিকে সিএনজি, এই ক্ষেত্রে তোমার হচ্ছে ভাই মিথেন, এটা থাকে তোমার হচ্ছে ভাই 85% থেকে 95%। কিছু পরিমাণ ইথেন থাকে, ও অন্যান্য কিছু তোমার কি থাকে ভাই? হাইড্রোকার্বন থাকে, কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি কে কিভাবে গঠিত হয় এটা। তাহলে চলো এটাকে আমি এখানে লাইন টেনে দিই। ওকে, তাহলে আমরা 2 নম্বর বৈশিষ্ট্য শেষ। আমরা কিন্তু চাইলে 3 নম্বর বৈশিষ্ট্য নিজেরাও লিখতে পারি। সেটা হচ্ছে কিভাবে আমরা লিখতে পারি, হচ্ছে এখানে এলপিজি গ্যাসের পূর্ণরূপ কি, আবার সিএনজি গ্যাসের পূর্ণরূপ কি, আমরা হচ্ছে এভাবে করে কিন্তু লিখতে পারি। কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে তোমার এখানে আমরা লিখতে পারি এরপরে যে কতটুকু শক্তি উৎপন্ন হয়। চলো আমরা লিখে আসো কোনটাতে কতটুকু শক্তি তৈরি হয়। এলপিজি গ্যাস যেটা আছে না,
এখানে তোমার হচ্ছে ভাই শক্তি উৎপন্ন হয় প্রায় 94 মেগাজুল পার মিটার কিউব, 94 মেগাজুল পার মিটার কিউব। তো এটাকে মনে রাখার দরকার নেই, তাহলে তুমি মনে রাখতে পারো। আর এখানে হচ্ছে যে কত হয় 38 মেগাজুল পার মিটার কিউব। ওকে, এটা তাহলে কত হয় ভাই, এই তোমার এখানে এই 94 মেগাজুল পার মিটার কিউব আর হচ্ছে একটা হচ্ছে তোমার 38 মেগাজুল পার মিটার কিউব। আচ্ছা, তো এখানে যেটা হয় যে তোমার দামটা নিয়ে একটু ঝামেলা আছে, আমি তোমাকে বুঝাই বলি। দেখো, দামটাকে নিয়ে একটু ঝামেলা আছে, আমি তোমাকে চলো কিভাবে ঝামেলা আছে আমি তোমাকে বুঝাই বলি। সেটা হচ্ছে যে প্রথম কথা, সিএনজি গ্যাস যেটা আছে না, এটা দামে একদম সস্তা। সিএনজি গ্যাস যেটা আছে এটা হচ্ছে তোমার দামে একদম সস্তা, মানে এটা একদম কম দামে কিনতে পাওয়া যায়। কিন্তু এলপিজি গ্যাস যেটা আছে সেটা দামে একটু বেশি, কিন্তু এটা ওই সেম সিএনজি গ্যাসকে তুমি যদি ভাই পুরাও, তাহলে এলপিজি গ্যাস তোমার এখানে বেশি জ্বালানি গুণ সম্পন্ন, তাই এটা কস্ট ইফেক্টিভ। এখান থেকে আমরা বলতে পারি এলপিজি গ্যাস দামে সস্তা না, ঠিক আছে, এলপিজি গ্যাস তোমার হচ্ছে যে ভাই অধিক জ্বালানি গুণ সম্পন্ন, অধিক জ্বালানি গুণ সম্পন্ন, তাই কস্ট ইফেক্টিভ, তাই কস্ট ইফেক্টিভ। আচ্ছা, তার মানে ব্যাপারটা কিরকম আমি তোমাকে বুঝাই বলি ভাই। সিএনজি গ্যাস হচ্ছে একদম দাম কম, সিএনজি গ্যাসের দাম একদম কম, হাতের নাগালে। আর এলপিজি গ্যাসের দাম একটু আছে, ঠিক আছে, কিন্তু এলপিজি গ্যাসটা তোমার হচ্ছে অধিক জ্বালানি গুণ সম্পন্ন, অর্থাৎ এটা কিন্তু জ্বালানি ক্ষমতা বেশ, জ্বালানি হিসেবে বেশ ভালো কাজ করে, সিএনজি থেকেও অনেক বেশি ভালো কাজ করে, তাই এটা কস্ট ইফেক্টিভ। মানে আমি দাম দিয়ে কিনলেও জিনিসটা হচ্ছে আমার কাজের আর কি, জিনিসটা হচ্ছে আমার ইফেক্টিভ। হ্যাঁ, মানে আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, তাহলে সিএনজির দাম হচ্ছে একদম কম, এলপিজি গ্যাসের দাম তুলনামূলক একটু বেশি, কিন্তু এলপিজি গ্যাস তোমার হচ্ছে অধিক জ্বালানি গুণ সম্পন্ন, তাই এটা কস্ট ইফেক্টিভ। মানে আমি যদি কিনিও তাহলে আমার খুব একটা লস নাই আর কি। হ্যাঁ, আমার কস্ট ইফেক্টিভ জিনিসটা। আশা করি এটা আমরা বুঝতে পারছি ভাই। তারপর আসলে 5 নাম্বার দেখে আসো, গ্রিন হাউস ইফেক্ট। 5 নাম্বার দেখে আসো আমরা, গ্রিন হাউস ইফেক্ট, মানে কে বেশি গ্রিন হাউস তৈরি করে, গ্রিন হাউস গ্যাসগুলো তৈরি করে, কেমন, কে বেশি গ্রিন হাউস গ্যাস তৈরি করে সেটা চলো আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, তো এখানের মধ্যে যেটা আছে ভাই, এই তোমার এলপিজি গ্যাস যেটা আছে সেটা হচ্ছে ভাই তোমার বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড বিমুক্ত করে, বেশি কার্বন ডাই অক্সাইড বিমুক্ত করে। আর আমরা জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, তাই এটা হচ্ছে তোমার এখানে কি বলতো ভাই, এখানে এটা হচ্ছে তোমার জন্য আমরা বলতে পারি এটা বেশ ভালো গ্রিন হাউস তোমার হচ্ছে যেখানে মানে প্রডিউস ইফেক্টটাকে প্রডিউস করে, কেমন। আর এটা কি করে ভাই, কম গ্রিন হাউস গ্যাস তৈরি করে বা বিমুক্ত করে। তাহলে একটা জিনিস দেখো, যেহেতু এটা বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বিমুক্ত করে, তাহলে আমরা বলবো এটা পরিবেশ বান্ধব নয়, অধিক পরিবেশ, আমরা এখানে বলবো তাহলে খুব খুব ভালো পরিবেশ বান্ধব নয়, খুব ভালো পরিবেশ বান্ধব নয়। কেন পরিবেশ বান্ধব নয় এটা ভাই ভালো, কারণ এখানে অধিক বেশি কার্বন ডাইঅক্সাইড বিমুক্ত করে। আর এখানে কি হচ্ছে, যেহেতু কম গ্রিন হাউস গ্যাস বিমুক্ত করতেছে, তাহলে এখানে আমরা বলতে পারি অধিক পরিবেশ বান্ধব, অধিক পরিবেশ বান্ধব, কেমন। আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। তাহলে চলো এটাকে আমরা বক্স করে দিই এখানে। হ্যাঁ, তো এই 5টা পার্থক্য শিখলেই তোমার চলবে, আর লাগবে না এদের মধ্যে পার্থক্য, সেটাকে চলো আমি মুছে ঠিক করে দিই এবং আমরা চলো নেক্সট টপিকে চলে যাবো আমাদের। ওকে ভাই, তাহলে চলো আমরা আমাদের নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের আছে হচ্ছে ভাই তোমার বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংঘটিত বিক্রিয়া। এখন দেখো, আমরা সবাই জানি বজ্রপাতের সময় কি হয় ভাই, তোমার হচ্ছে ভাই বিদ্যুৎ ক্ষরণ হয়। আর আমরা এটাও জানি বিদ্যুৎ ক্ষরণের ফলে উচ্চ তাপমাত্রার সৃষ্টি হয়, যে তাপমাত্রাটা প্রায় 3000 থেকে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। তো এত উচ্চ তাপমাত্রায় আমরা জানি বায়ুর মধ্যে কি থাকে, 21% তোমার হচ্ছে অক্সিজেন থাকে, প্রায় 78% মতো নাইট্রোজেন থাকে। তখন এই উচ্চ তাপমাত্রায় বায়ুস্থ যে নাইট্রোজেন এবং অক্সিজেন আছে এরা পরস্পর মিলিত হয়ে নাইট্রাস অক্সাইড তৈরি করে, এবং পরে ওই নাইট্রাস অক্সাইডটা তোমার হচ্ছে আরো অক্সিজেনের সাথে মিলিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, কেমন। এবং ওই নাইট্রিক অক্সাইডটা পরে তোমার হচ্ছে যে ভাই, মানে তোমার নাইট্রোজেন ডাই অক্সাইড যেটা আছে সেটা তোমার বায়ুর যে জলীয় বাষ্প আছে ভাই, সেটার সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিড গঠন করে। ওকে, তাহলে এই যে ঘটনাগুলো হচ্ছে এখানে ঘটে, আমি তোমাকে বুঝাই বলি ঘটনাগুলো কি ঘটে। দেখো, যে তোমার এখানে ধরো যখন বজ্রপাত ঘটে, কেমন, যখন দেখো, যখন তোমার এখানে আমি যদি দেখাই একটু করে,
এটা ধরো আমার ভূপৃষ্ঠ, এটা ধরো হচ্ছে আমার ভূপৃষ্ঠ, কেমন? তো এটা হচ্ছে তোমার বায়ুমণ্ডল, বা এটাকে আমরা বলতে পারি বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডলের মধ্যে আমরা সবাই জানি 21% হচ্ছে ভাই অক্সিজেন থাকে, আর 78%-এর মতো নাইট্রোজেন থাকে, কেমন? এখানে যে কাহিনীটা ঘটে, এখানে যে মুহূর্তে এখানে বজ্রপাত হবে, অর্থাৎ যে মুহূর্তে এখানে বজ্রপাত হয়েছে, ধর এখানে যখন বজ্রপাত হয়, এখানে কি হিসেবে এটা, সাপোজ ধর এখানে তোমার এটা বজ্রপাত হয়েছে, বা বিদ্যুৎক্ষরণ আমরা এটাকে বলতে পারি, এটাকে আমি বলতে পারি বিদ্যুৎক্ষরণ বা বজ্রপাত, কেমন? আচ্ছা, তো বজ্রপাত যখন এখানে হয় বা বিদ্যুৎক্ষরণ যখন এখানে হয়েছে, তখন এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই বিদ্যুৎক্ষরণের ফলে এখানে উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় বলতো ভাই? উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয়। এবং এই উচ্চ তাপমাত্রার ভ্যালু হচ্ছে প্রায় 3000 ডিগ্রি থেকে 3500 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়। 3500 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়। তো এই উচ্চ তাপমাত্রায় এই নাইট্রোজেন এবং এই অক্সিজেন নর্মালি কিন্তু বিক্রিয়া করে না, কিন্তু এত উচ্চ তাপমাত্রায় এরা কি করে ভাই? পরস্পর বিক্রিয়া করে ফেলে। আর এরা পরস্পর বিক্রিয়া করে এখানে নাইট্রাস অক্সাইড তৈরি করে, কেমন? পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করে ভাই? নাইট্রাস অক্সাইড তৈরি করে। আর এই নাইট্রাস অক্সাইডটা পুনরায় তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ভাই? নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, কেমন? আর এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা তোমার এখানে যে এই বিদ্যুৎক্ষরণ হচ্ছে, মানে কি এখানে বৃষ্টিপাত হচ্ছে, এখানের মধ্যে অবশ্যই কি আছে ভাই? জলীয় বাষ্প আছে। এখানে অবশ্যই কি আছে, কি থাকবে তোমার এখানে? বৃষ্টি হচ্ছে মানে অবশ্যই তোমার এখানে উপরে কি আছে ভাই? জলীয় বাষ্প আছে। এখানে অবশ্যই তোমার হচ্ছে ভাই এখানে জলীয় বাষ্প আছে, অর্থাৎ পানি আছে আর কি, কেমন? তো এই নাইট্রাস অক্সাইডটা যেটা করে, এটা হচ্ছে তোমার এই জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে। জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি করে ভাই? নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে। আর এই নাইট্রিক অ্যাসিডটা তখন এই বৃষ্টির পানির সাথে মাটিতে এসে পড়ে। এখান থেকে যখন বৃষ্টির পানি ঝরে, তোমার বৃষ্টির পানি ভাবে ঝরতেছে, তখন এই বৃষ্টির পানির সাথে নাইট্রিক অ্যাসিড এসে কি হয়? এখানে এটা তো মাটি, তাই না? এই মাটির সাথে এসে মিশে যায়। তো এই পানির সাথে যখন এখানে নাইট্রিক অ্যাসিড আসতেছে, এই জন্যই আমরা কি বলি, এখানে তখন সামান্য অ্যাসিড বৃষ্টি হচ্ছে, কারণ নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, তো এটা পানির সাথে আসতেছে এখানে, তো এখানে আসলে তোমার আমরা তখন বলি অ্যাসিড বৃষ্টি হচ্ছে। তো বেসিক্যালি অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য 3টে অ্যাসিড জড়িত, আমরা এটা নিয়ে ডিটেলসে পড়বো সামনে, আগে এই জিনিসগুলো বুঝিয়ে আসো। তাহলে বৃষ্টির পানির সাথে এখানে নাইট্রিক অ্যাসিডটা মাটিতে এসে মিশছে। এখন আমরা সবাই জানি মাটির মধ্যে একটা ভালো দুইটা উপাদান অনেক বেশি পরিমাণে থাকে, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে আমরা চুনা পাথর বলি, আর এটা হচ্ছে ভাই তোমার ক্যালসিয়াম অক্সাইড। এই নাইট্রিক অ্যাসিডটা তখন তোমার ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট লবণ তৈরি করে, যেটা তোমার হচ্ছে ভাই লবণটা হচ্ছে যে তোমার মাটির মধ্যে কি হয়? মিশে যায়, বা কারণ এটা হচ্ছে একটা দ্রবণীয় লবণ, সেটা হচ্ছে তোমার মাটির মধ্যে তখন মিশে যায়। ওকে, সো এটা তোমার হচ্ছে এই ফুল প্রসিডিউরটা হচ্ছে যে ভাই বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে ঘটতে থাকে। তাহলে চলো আমি তোমাকে, এটা তো আমি চিত্র দিয়ে বুঝাইছি, চলো আমি তোমাকে এটা ব্যাখ্যা সহ লিখে দিয়ে আসো। তাহলে আমরা এখানে লিখি ব্যাখ্যা। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো? প্রথমে এখানে আমরা লিখবো এরকম যে বজ্রপাতের সময় বিদ্যুৎক্ষরণের ফলে উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয়, এবং এই উচ্চ তাপমাত্রার ভ্যালু 3000 ডিগ্রি থেকে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। উচ্চ তাপমাত্রার সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, তারপরে আমরা বলবো এখানে এর ফলে বায়ুস্থ নাইট্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে নাইট্রাস অক্সাইড NO গঠন করে। তাহলে এখানে ফার্স্ট রিঅ্যাকশন তাহলে কোনটা ঘটে? এই নাইট্রোজেন এবং অক্সিজেন কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘটে? এই যে 3000 ডিগ্রি থেকে 3500 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যখন বিক্রিয়াটা ঘটে,
এখানে উৎপন্ন হয় তোমার হচ্ছে ভাই নাইট্রাস অক্সাইড 2NO তৈরি হয়। কেমন? আচ্ছা, দেন এখানের পরে কি হবে, এই যে নাইট্রাস অক্সাইডটা তৈরি হয়েছে উৎপন্ন নাইট্রাস অক্সাইড আরো অধিক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করে। তাহলে দেখো ভাই 2 নম্বরের স্টেপে কি হবে তোমার এখানে, 2 নম্বরের স্টেপে হবে এই নাইট্রাস অক্সাইড যেটা উৎপন্ন হয়েছিল তোমার এখানে 2NO, সেটা তোমার হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে তোমার তৈরি করা হচ্ছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড। কেমন? আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি এখানে। আর নাইট্রোজেন ডাইঅক্সাইডটা তখন কি করে, এই জলীয় বাষ্পের সাথে তোমার এখানে বিক্রিয়া করে তোমার এখানে ভাই নাইট্রিক অ্যাসিড গঠন করে। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তখন মেঘের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে তোমার এখানে কি উৎপন্ন করে ভাই, আমাদের এখানে তৈরি করবে তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিড গঠন করে, HNO3 গঠন করে। তাহলে আসলে 3 নম্বর আমরা দেখি, এই নাইট্রিক অ্যাসিড যেটা আছে এখানে এটা যেটা করে, এই জলীয় বাষ্পের মধ্যে কি থাকে ভাই, H2O, আর ধরো এখানে বায়ুমণ্ডলে অক্সিজেন আছে, আর এটা সমতা করার জন্য এখানে আমার 4 দিতে হবে, এখানে আমার 2 দিতে হবে। এই বিক্রিয়াগুলো মনে রাখতে পারলে ভালো, মনে না রাখলেও সমস্যা নেই, তুমি লেখা লিখলেও হবে। কেমন? আর এখানে তোমার হচ্ছে কি তৈরি করবে তাহলে ভাই, নাইট্রিক অ্যাসিড তৈরি করবে, HNO3 সমতা যদি করে এখানে এটা 4 দিতে হবে। কেমন? তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। ওকে, আচ্ছা, তো এই নাইট্রিক অ্যাসিডটা বৃষ্টির পানির সাথে তোমার মাটিতে পড়বে এবং মাটিতে উপস্থিত চুন বা চুনাপাথরের সাথে বিক্রিয়া করে তোমার দ্রবণীয় নাইট্রেট লবণ উৎপন্ন করে মাটিতে মিশে যায়। তাহলে এখানে আমরা বলবো যে উৎপন্ন নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ে এবং তোমার মাটিতে উপস্থিত চুন, যেটাকে আমরা ক্যালসিয়াম অক্সাইড বলছি, ও চুনা পাথর, এটাকে আমরা ক্যালসিয়াম কার্বনেট বলছি, এর সাথে বিক্রিয়া করে দ্রবণীয় নাইট্রেট লবণ উৎপন্ন করে, মাটিতে মিশে যায়। তার মানে কাহিনী যেটা হয় এখান থেকে, তাহলে তোমার নাইট্রিক অ্যাসিড যেটা তৈরি হয়েছে HNO3, এই HNO3 তাহলে তোমার এই যে মাটির মধ্যে ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করবে, এখানে তোমার 2 দিতে হবে একটা সমতা করার জন্য। এখান থেকে তৈরি করবে ক্যালসিয়াম নাইট্রেট, যেটা একটা তোমার দ্রবণীয় লবণ, যেটা মাটিতে দ্রবীভূত হয়ে থাকবে। কেমন? আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তো এই ফুল প্রসিডিউরটা তোমার কোথায় ঘটে বলো তো ভাই? এই ফুল প্রসিডিউর ঘটে তোমার হচ্ছে ভাই যখন তোমার এখানে কি হয়, যখন তোমার এখানে এই বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে আসলে এই ফুল প্রসিডিউর তোমার এখানে ঘটতে থাকে। কেমন? আচ্ছা, তো আশা করি আমরা এই টপিকটা এখানে বুঝতে পারছি। তাহলে আমরা তাহলে নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে ভাই নাইট্রোজেন ফিক্সেশন। আগে চলো আমরা বোঝার চেষ্টা করি নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা কি। নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে যে আমরা সবাই জানি বায়ুমণ্ডলে কি আছে ভাই, নাইট্রোজেন গ্যাস আছে। তো নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে যে এমন একটা প্রক্রিয়া
যে প্রক্রিয়া আমরা যেটা করি, বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন গ্যাস আছে সেটাকে আমরা ফার্স্ট আমরা নাইট্রোজেন যোগে পরিণত করি, এন্ড দেন আমরা ব্যবহার উপযোগী করে সেটাকে আমরা আবদ্ধ করে রাখি। এই ফুল প্রসেসটাকে বলা হয় তোমার নাইট্রোজেন ফিক্সেশন। ওকে, তাহলে নাইট্রোজেন ফিক্সেশন এটা যদি আমরা ডেফিনেশনটা দিতে চাই, তাহলে আমরা এখানে যদি চলো এটা সংজ্ঞা দিয়ে আসো, তাহলে চলো প্রথমে আমরা এটা সংজ্ঞা দিই। তাহলে এটা সংজ্ঞা আমরা কাকে বলবো? আমরা এখানে বলবো এখানে এরকম যে বায়ুস্থ নাইট্রোজেন গ্যাসকে নাইট্রোজেন যৌগে পরিণত করে এবং বায়ুস্থ নাইট্রোজেন গ্যাসকে নাইট্রোজেন যৌগে পরিণত করে এবং ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখার প্রক্রিয়াকে নাইট্রোজেন ফিক্সেশন বলে। আমি তোমাকে চলো বুঝাই দিই ভাই জিনিসটা কিরকম। যে ধরো তোমার এটা হচ্ছে যে আমাদের ভূমি আছে, সাপোজ এটা ধরো আমার ভূমি আছে এখানে, আর এখানে ধরো আমার বায়ুমণ্ডল আছে এখানে। তো আমরা যেটা করি, বায়ুমণ্ডলের মধ্যে যে নাইট্রোজেন আছে, এই কোনো একটা পদ্ধতিতে আমরা এই নাইট্রোজেনটাকে একটা যৌগে কনভার্ট করি। আগে একটা আমরা এই নাইট্রোজেনটাকে আমরা একটা প্রথমে কি করি, নাইট্রোজেন যৌগে কনভার্ট করি। আমরা এটাকে কি করি ভাই, নাইট্রোজেন যৌগের মধ্যে কনভার্ট করি। দেন ওই নাইট্রোজেন যৌগটাকে পরবর্তীতে ব্যবহারের জন্য আমরা এটাকে কি করে রাখি, সংগ্রহ করে রাখি বা আবদ্ধ করে রাখি। তো এইটাকে, এই নাইট্রোজেনটাকে নাইট্রোজেন যৌগে পরিণত করা এবং পরবর্তীতে ব্যবহারের জন্য সংগ্রহ বা আবদ্ধ করে রাখার ফুল প্রসিডিউরকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। এই ফুল প্রসিডিউরকে কি বলা হচ্ছে তোমার এখানে, এই ফুল প্রসিডিউরকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। কেমন? আশা করি এটা আমরা বুঝতে পারছি নাইট্রোজেন ফিক্সেশন আমাদের জিনিসটা কি। আচ্ছা, তো এই দাগটা আমার লাগতেছে না, তাহলে এটাকে আমরা মুছে দিতে পারি। ওকে, তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি হচ্ছে যে এই নাইট্রোজেনটাকে কিভাবে একটা যৌগে কনভার্ট করব এবং কিভাবে এটাকে আমরা সংগ্রহ করে রাখবো। ওকে, তো এটা তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। তো এটা প্রশ্নটা দেখো, এটার উত্তরটা খুবই সিম্পল ভাই। এটার উত্তরটা খুবই সিম্পল। দেখো, তুমি নাইট্রোজেনকে আসলে এই নাইট্রোজেন ফিক্সেশন তুমি দুইভাবে করতে পারো। আমরা এখান থেকে লিখতে পারি তাহলে নাইট্রোজেন ফিক্সেশন দুইটি পদ্ধতিতে করা যায়। নাইট্রোজেন ফিক্সেশন দুইটি পদ্ধতিতে করা যায়। আমাকে বলো তো ভাই, নাইট্রোজেন ফিক্সেশন কয়টা পদ্ধতিতে করা যায় ভাই? দুইটা পদ্ধতিতে করা যায়। নাম্বার 1 যথা, সামনে আলোচনা একটা কিন্তু অলরেডি আমরা পদ্ধতি পড়ে আসছি। কোথায় জানো? আমি দেখাচ্ছি। দেখো, 1 নম্বর পদ্ধতি হচ্ছে যে বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশন। 1 নম্বর পদ্ধতি কি দেখো, 1 নম্বর পদ্ধতি হচ্ছে তোমার বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশন মানে আমরা নাইট্রোজেন যৌগে কনভার্ট করবো বা নাইট্রোজেন যৌগটাকে আমরা সংগ্রহ করে রাখবো, নাইট্রোজেন ফিক্সেশন। আর নাম্বার 2 পদ্ধতি হচ্ছে যে তোমার হচ্ছে ভাই তোমার এখানে বায়োলজিক্যাল ফিক্সেশন। দ্বিতীয় পদ্ধতির নাম হচ্ছে তোমার কি ভাই, বায়োলজিক্যাল ফিক্সেশন। বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন বলতে পারি, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে দেখো আমরা এখানে যেটা বললাম সেটা হচ্ছে আমরা এখানে এই নাইট্রোজেন ফিক্সেশন আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, অর্থাৎ নাইট্রোজেনকে আমরা সংগ্রহ আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে ভাই তোমার বজ্রপাতের সময় নাইট্রোজেন সংযোগ ফিক্সেশন, আর একটা হচ্ছে তোমার ভাই বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। কেমন? এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমরা হচ্ছে বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে করি? আপনি তো আমাকে বলেননি এরকম।
চলো আমি তোমাকে দেখাই। দেখো একটা জিনিস, দেখো আমরা ফার্স্টে কি বলছি এখানে, প্রথমে দেখো কি হয়েছে, বজ্রপাতের সময় বিদ্যুৎ ক্ষরণ হয়েছে, তখন এখানে উচ্চ তাপমাত্রা তৈরি হয়েছে, উচ্চ তাপমাত্রার ফলে নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়েছে। তাহলে একটা জিনিস দেখো, ফার্স্ট আমরা কি করছি, নাইট্রোজেন থেকে একটা নাইট্রোজেন যৌগ তৈরি করছি, যেটাকে আবার জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করাইছি, দেন আমাদের একটা ফাইনাল নাইট্রোজেন যৌগ তৈরি হয়েছে। আর এই নাইট্রোজেন যৌগটা বৃষ্টির পানির সাথে কি করতেছে, এখানে নিচে পড়তেছে। আমি যদি কোনো কারণে এই বৃষ্টির পানিটাকে সংগ্রহ করে ফেলি তাইলেই তো হবে। ধরো একটা পাত্রের মধ্যে আমি যদি বৃষ্টির পানিটাকে সংগ্রহ করে ফেলি, একটা পাত্র নিচ্ছি সাপোজ, ধরো এখানে এই পাত্রটার মধ্যে আমরা বৃষ্টির পানিকে সংগ্রহ করে ফেলছি, তাহলে এটাকে তো আমি নাইট্রোজেন ফিক্সেশন বলতে পারবো। কেমন নাইট্রোজেন ফিক্সেশন বলতে পারবো দেখো তো, কারণ নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা কি, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে আমরা প্রথমে একটা যৌগে কনভার্ট করব, আমরা এখানে নাইট্রিক অ্যাসিডে কনভার্ট করছি, দেন আমরা সেটাকে সংগ্রহ করে ফেলবো। তাহলে একটা পাত্রের মধ্যে আমরা বৃষ্টির পানিকে নিয়ে ফেলি, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, নাইট্রোজেন ফিক্সেশন বলতে পারবো। অর্থাৎ আশা করি জিনিসটা তোমরা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে দেখো আমরা যেটা বলতেছিলাম, বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশন কেমন। তাহলে চলো আমরা এখানে লিখে ফেলে আসো। আমরা চলো তাহলে আগে 1 নাম্বার এটা নিয়ে আলোচনা করি, বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে আলোচনা করি। আসো, বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশন, খুবই মজার পড়া ভাই এগুলা, এবং ইজি টপিক। নাইট্রোজেন ফিক্সেশন, আসো দেখি আমরা। তাহলে এখানে যেটা হয়, আমাদের এখানে যেটা হয়, তাহলে অলরেডি আমরা যেটা দেখছি, সাপোজ এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের এখানে ভূপৃষ্ঠ। তো আর এখানে আমাদের কি হচ্ছে ভাই, সাপোজ ধর এখানে বিদ্যুৎকরণ হয়েছে, সাপোজ ধর এখানে তোমার কি এখানে বিদ্যুৎকরণ হয়েছে, আর এই বিদ্যুৎকরণের ফলে কি হয়েছে ভাই, এখানে 3000 ডিগ্রি থেকে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপাদন হয়েছে। আর এই তাপ উৎপাদনের ফলে এই নাইট্রোজেন এবং নাইট্রোজেন এখানে বায়ুমণ্ডলের মধ্যে যে নাইট্রোজেন আছে সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রাস অক্সাইড তৈরি করছে এখানে, কেমন, বা নাইট্রিক অক্সাইড আমরা এটাকে বলতে পারি। তাহলে এখানে দেখো, এখানে তাহলে আমার এই নাইট্রোজেন এবং অক্সিজেন এরা যুক্ত হয়ে আমার এই কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যুক্ত হয়েছে, 3000 থেকে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 3000 ডিগ্রি থেকে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি হয়ে এখানে কি তৈরি করছে, অ্যানো তৈরি করছে, 2 অ্যানো। তাহলে এরপর আমাদের কি হয়েছিল ভাই, এই 2 অ্যানোটা দেন তোমার অধিক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এখানে 2NO3 গঠন করছে, রাইট। এখানে কি গঠন করছে ভাই, 2NO3 গঠন করছিল, না 2NO3 না, 2NO2 গঠন করছিল, 2NO2 গঠন করছিল, তাই না। আমি যদি টাগের পৃষ্ঠায় দেখিয়ে আসো, মেবি 2NO2 ছিল, হ্যাঁ 2NO2 গঠন করছিল এখানে। আর এরপরে 3 নম্বরে যেটা হয়েছিল, এই আমাদের এখানে যে তোমার 2NO2 যেটা গঠিত হয়েছিল, এটা তোমার হচ্ছে এই বিক্রিয়াটা সম্পাদন করছে এখানে। আমি যদি বিক্রিয়াটাকে কপি করে আনি, পরবর্তীতে আমার এই বিক্রিয়াটা এখানে সম্পন্ন করছিল ওই জলীয় বাষ্পের সাথে মিশে, কেমন। এবং আলটিমেটলি ফাইনাল আমার কি তৈরি করছিল, এখানে নাইট্রিক অ্যাসিড তৈরি করছিল। ফাইনালি হচ্ছে আমাদের এখানে নাইট্রিক অ্যাসিড তৈরি করছিল। আর এই নাইট্রিক অ্যাসিডটা তোমার কি হচ্ছিল ভাই, এই বৃষ্টির পানির সাথে, এখানে যে বৃষ্টির পানি পড়তেছিল, এই বৃষ্টির পানির সাথে আমার নাইট্রিক অ্যাসিডটা মাটিতে এসে পড়তেছিল। তাহলে আমরা যেটা করব, এখানে আমরা একটা বদ্ধ পাত্রকে রাখবো, আমরা একটা এখানে খোলা পাত্র রাখবো, একটা এরকম একটা পাত্রকে আমরা এখানে রাখবো, এরকম একটা পাত্রকে আমরা এখানে রাখবো। ওকে, সো এই পাত্র দিয়ে আমরা হচ্ছে যে এখানে বৃষ্টির পানিটাকে সংগ্রহ করে ফেলবো। তাহলে আলটিমেটলি কিছু দেখো, এখানে আমরা এখানে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন ছিল সেটাকে আমরা অন্য একটা যৌগে কনভার্ট করছি। আর এই যৌগটাকে আমরা হচ্ছে যে ভাই, এটা যখন বৃষ্টির পানির সাথে পড়তেছিল, দেন হচ্ছে আমরা এখানের মধ্যে আমরা এটাকে সংগ্রহ করে ফেলছি। এখানে তাহলে কি আছে, এই পাত্রের মধ্যে নাইট্রিক অ্যাসিড প্লাস বৃষ্টির পানি আছে, কেমন। তো এই প্রসেসটাকে আমরা কি বলতে পারি, যে বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশন। কারণ নাইট্রোজেন ফিক্সেশন মানেটা কি ভাই, ওই যে তুমি একটা নাইট্রোজেনকে একটা অন্য যৌগে কনভার্ট করবা, দেন ওই যৌগটাকে তুমি সংগ্রহ করে রাখবা, এই প্রসেসটাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। আমরা বজ্রপাতের সময় তাহলে এভাবে আমরা কি করতে পারি, বৃষ্টির পানিকে জমায়ে আমরা এখানে নাইট্রোজেন ফিক্সেশনটা আমরা করতে পারি, কেমন। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমরা তাহলে বৃষ্টির পানিকে কিভাবে পাত্র থেকে হচ্ছে আমরা আবার উধাও করব। তুমি এখানে তাপ দাও, তাপ দিলে তো বৃষ্টির পানিটা উড়ে যাবে, সো পাত্রের মধ্যে তোমার শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড থেকে যাবে, সেটাই তোমার এখানে ফুল নাইট্রোজেন ফিক্সেশন, কেমন। তুমি নাইট্রিক অ্যাসিডটাকে জমা রাখছো এখানে। তো আসলে তাহলে আমরা 2 নম্বরটা আলোচনা করবো এখন, বায়োলজিক্যাল ফিক্সেশন জিনিসটাকে আমরা দেখবো। আসো তাহলে আমরা দেখি হচ্ছে তোমার এখন 2 নম্বরটা। আসো
তাই গেল। হ্যাঁ, এক সেকেন্ড, নাইট্রোজেন ফিক্সেশন। হ্যাঁ, তাহলে আমরা দেখি এখন 2 নম্বরটা তোমার এখানে। আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে আমরা কি বলছিলাম, বায়োলজিক্যাল ফিক্সেশনের, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে 2 নম্বর দেখবো, আসো। বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। চলো এখানে কি হয় আমরা দেখার চেষ্টা করি। তো আমরা তোমাকে একটু করে প্রথমে আগে বলি, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি, এটা আমরা 9 10 বায়োলজির মধ্যে পড়ে আসছি, যে তোমার কিছু পরজীবী আছে। কিরকম পরজীবী আমি তোমার বলি। তোমার এখানে মোটর, শিম, ছোলা প্রভৃতি লিগুমিনাস ও জাতীয় উদ্ভিদের শিকড়ের গুটিতে বসবাসকারী কিছু জীবাণু থাকে, তাদেরকে আমরা বলি সিমবায়োটিক জীবাণু। এরা কি করতে তোমার, এরা হচ্ছে তোমার এখানে নাইট্রোজেনটাকে শোষণ করে। তো এই নাইট্রোজেনটাকে শোষণ করে, মানে বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে শোষণ করে নিয়ে আসতেছে। তাহলে এটাও এক ধরনের তোমার কি বলতো ভাই, বায়োলজিক্যাল ফিক্সেশন আমরা এটাকে বলতে পারি। কেমন? তাহলে এখানে যে ঘটনাটা ঘটে আমি তোমাকে বুঝাই বলি। ধরো এটা হচ্ছে আমাদের এখানে ভূমি, সাপোজ এটা হচ্ছে আমার ধরো ভূমি এখানে। তো ধরো আমার এখানে একটা ধরো উদ্ভিদ আছে, এই যে সিগুমিনাস জাতীয় উদ্ভিদ, সরি লিগুমিনাস জাতীয় উদ্ভিদ আছে। কেমন? ধরো এখানে হচ্ছে আমার একটা উদ্ভিদ আছে। উদ্ভিদটা কিরকম আমি তোমাকে দেখাই। ধরো এখানে হচ্ছে আমার একটা উদ্ভিদ আছে। তো ধরো এটা হচ্ছে আমার একটা উদ্ভিদ। কেমন? এটা হচ্ছে ধরো আমার একটা উদ্ভিদ, এবং এটা হচ্ছে একটা লিগুমিনাস জাতীয় উদ্ভিদ। সাপোজ এটা একটা কি, এটা হচ্ছে আমার একটা ফিগার, এটা আমার একটা লিগুমিনাস লিগুমিনাস জাতীয় উদ্ভিদ। কেমন? এটা তোমার একটা লিগুমিনাস জাতীয় উদ্ভিদ। ওকে, আচ্ছা। তো এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে কি হয় দেখো, এরকম উদ্ভিদ কারা কারা আছে আমি যদি এক্সাম্পল দিই। এরকম উদ্ভিদ আছে তোমার হচ্ছে মোটর, শিম, তারপরে তোমার হচ্ছে ছোলা, এরা আছে। এদের গোড়ার মধ্যে যেটা হয়, এদের গোড়ার মধ্যে বিশেষ এক প্রকারের জীবাণু বাস করে। বিশেষ এক প্রকারের এদের গোড়ার মধ্যে এখানে জীবাণু বাস করে কিছু। কেমন? তো এই জীবাণুগুলোকে আমরা বলি সিমবায়োটিক জীবাণু। এই জীবাণুগুলোকে আমরা কি বলি, এই জীবাণুগুলোকে আমরা বলি সিমবায়োটিক জীবাণু। তাহলে এই যে জীবাণুগুলো আছে এদের নাম কি, এদের নাম হচ্ছে তোমার সিমবায়োটিক জীবাণু। এরা কি করে, এরা যেটা করে, বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে না, এই নাইট্রোজেনকে তারা শোষণ করে নিজেদের মধ্যে জমা রাখে। তাহলে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে এটাকে এরা নিজেরা শোষণ করে নিজেদের দেহের মধ্যে জমা রাখে। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলতে পারি, নাইট্রোজেন ফিক্সেশন আমরা বলতে পারি। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। ওকে, তাহলে চলো আমরা এখানে তাহলে লিখে ফেলি। আসো, বায়োলজিক্যাল ফিক্সেশন জিনিসটা কি আমরা লিখবো এখানে এরকম, যে মোটর, শিম ও ছোলা, মোটর শিম ছোলা, মোটর শিম ছোলা প্রভৃতি লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ের গুটিতে বসবাসকারী সিমবায়োটিক জীবাণু কি করে ভাই, বায়ুর নাইট্রোজেন শোষণ করে। বায়ুর নাইট্রোজেন শোষণ করে নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়া সম্পাদন করে। নাইট্রোজেন
ফিক্সেশন প্রক্রিয়া সম্পাদন করে। ওকে, আশা করি ভাই জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো এটা তো আমরা দেখলাম হচ্ছে তোমার এখানে নাইট্রোজেনকে কিভাবে হচ্ছে আমরা তোমার হচ্ছে ভাই এই নাইট্রোজেন ফিক্সেশন আমরা হচ্ছে কিভাবে করে আমরা দেখলাম এখানে, কেমন। এবং নাইট্রোজেন ফিক্সেশন তাহলে জিনিসটা কি, যে বায়ুমণ্ডল থেকে হচ্ছে আমরা তোমার হচ্ছে ভাই ওই নর্মাল হচ্ছে যে আমরা ওই যৌগটাকে হচ্ছে আমরা ওই তোমার অন্য একটা যৌগে কনভার্ট করি নাইট্রোজেন যৌগে, দেন সেটাকে হচ্ছে আমরা তোমার কি করি ভাই, সেটাকে হচ্ছে আমরা সংগ্রহ বা আবদ্ধ করি। ওকে, তো এই জন্য আমরা দুটো উপায় দেখলাম। একটা হচ্ছে যে ভাই নাইট্রোজেন ফিক্সেশনের দুটো উপায় হচ্ছে তোমার হচ্ছে যে ভাই একটা উপায় ছিল হচ্ছে বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশন, আর একটা আমরা দেখছি বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। ওকে, তবে আমরা কিন্তু চাইলে তোমার ল্যাবরেটরির মধ্যেও নাইট্রোজেন ফিক্সেশন করা যায়। মানে এটা তো আমরা দেখো, এটা তো প্রাকৃতিক উপায় হয়েছে। এই যে নাইট্রোজেন ফিক্সেশনটা এখানে হয়েছে, এই যে বজ্রপাতের সময় যেটা হয়েছে, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন যেটা হয়েছে, এটারও তোমার হচ্ছে প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন ফিক্সেশন হয়েছে। তো আমরা চাইলে ল্যাবরেটরিতে কি করতে পারি, নাইট্রোজেন ফিক্সেশন আমরা করতে পারি, কেমন। তো এই জন্য দুইটা পদ্ধতি আছে, এটাকে আমরা বলি হ্যাবার পদ্ধতি, হ্যাবার বস প্রণালী, এটাকে আমরা বলতাম 9 10-এ পড়ে আসছি। আর ওটা হচ্ছে আমাদের অসওয়াল্ড পদ্ধতি, কেমন। তাহলে চলো আমি তোমাকে দেখাই আসো। এখানে আমরা লিখবো তোমার এখানে এরকম যে ল্যাবরেটরিতে দুইটি পদ্ধতিতে নাইট্রোজেন ফিক্সেশন করা যায়। এই যে নাইট্রোজেন ফিক্সেশনটা হয়েছে এটা কিন্তু প্রাকৃতিক উপায়ে হয়েছে। এটা হচ্ছে কিভাবে, প্রাকৃতিক উপায়, মানে এখানে কোনো কৃত্রিম উপায় ছিল না আর কি, কেমন। তাহলে ল্যাবরেটরিতে বা কৃত্রিম উপায়ে দুইটি পদ্ধতিতে নাইট্রোজেন ফিক্সেশন করা যায়, যথা নাম্বার 1 হচ্ছে তোমার ভাই হ্যাবার পদ্ধতি বা হ্যাবার বস প্রণালী বলি এটাকে আমরা, হ্যাবার পদ্ধতি মনে রাখলেই চলবে। আর নাম্বার 2 হচ্ছে আমাদের এখানে অসওয়াল্ড পদ্ধতি, এগুলো আমরা 9 10-এ পড়ে আসছি। তো এই দুই পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি চাইলে ভাই, ল্যাবরেটরিতে তোমার হচ্ছে ভাই নাইট্রোজেন ফিক্সেশন আমরা করতে পারি, কেমন। আমরা কি করতে পারি, ল্যাবরেটরিতে আমরা নাইট্রোজেন ফিক্সেশনটা আমরা এখানে করতে পারি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই অসওয়াল্ড পদ্ধতিতে আমরা কি কি ইউজ করি, বা আমরা হচ্ছে ভাই হ্যাবার পদ্ধতিতে কি কি আমরা ইউজ করি। তো যদিও এটা তোমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে চলো তোমাকে আমি দেখাই দিই এখানে, কেমন। একটু করে ছোট করে চলো এখানে আমি দেখাই দিই। একটা কাজ করি আসো, এটাকে আমরা চলো এদিকে নিয়ে আসি। আর একটা কাজ করি, এইটাকে আমরা লেখাটাকে এই পাশে নিয়ে যাই নাকি, না এই পাশে এটা হচ্ছে না, থাক এটা এখানেই থাক। চলো আমরা হ্যাবার পদ্ধতিকে একটু এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, আমরা চলো অসওয়ালটাকে একটু এই পাশে নিয়ে আসি, কেমন। তারপর আমরা চলো ব্যাখ্যা করতেছি এটা। চলো একটা কাজ করি, নাহলে আমরা এটাকে এই কোলন দিয়ে দিই। ওকে, এবং আমরা দুটো দাগ দিয়ে দিই, হ্যাবার পদ্ধতি এবং অসওয়াল্ড পদ্ধতি। তো হ্যাবার পদ্ধতিতে আমরা যেটা করি, বিক্রিয়ক হিসেবে আমরা হ্যাবার পদ্ধতিতে আমরা বিক্রিয়ক হিসেবে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে ইউজ করি। আর হ্যাবার পদ্ধতিতে আমরা উৎপাদক হিসেবে আমরা অ্যামোনিয়া পাই। দেখো এখানে খুব স্বাভাবিক কথা, এখানে জিনিসটা কি হয় বলো তো, এখানে তোমার হচ্ছে আমি তোমাকে দেখাই, আমি যদি তোমাকে একটা বক্স করে দেখাই তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। এখানে দেখো, সেটা হচ্ছে যে ধরো এখানে হচ্ছে আমরা প্রোডাকশন করতেছি, কেমন। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন হাউস। তা আমাদের হ্যাবার পদ্ধতিতে যেটা হয়, আমরা ইনপুটের মধ্যে কি কি দিই, ইনপুটের মধ্যে হচ্ছে আমরা নাইট্রোজেনকে দিই, হাইড্রোজেনকে দিই। আর আউটপুট থেকে আমরা কি কি পাই, আউটপুট থেকে আমরা পাই হচ্ছে অ্যামোনিয়া। এটা এক স্টেপে ঘটে বিক্রিয়াটা। আর এখানে হচ্ছে আমাদের কতটুকু টেম্পারেচার দেওয়া দরকার হয়, 500 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের এখানে কতটুকু চাপ দিতে হয়, আমাদের এখানে চাপ দিতে হয় তোমার এখানে 200 অ্যাটমসফিয়ার, কেমন। আর এখানে আমাকে কোন কোন প্রভাবক ইউজ করতে হয়, আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে আমি তোমাকে বুঝাই বলি ভাই, দেখো এখানে হ্যাবার পদ্ধতি যেটা আছে এটা জাস্ট এটা সিম্পল, এভাবে মনে রাখবা। এখানে আমরা বিক্রিয়ক হিসেবে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে দিই, উৎপাদক হিসেবে আমরা অ্যামোনিয়া পাই। আমরা এখানে 500 ডিগ্রি সেন্টিগ্রেড দিই তাপমাত্রা দিয়ে, এই বিক্রিয়ার মধ্যে আমরা 200 অ্যাটমসফিয়ার চাপ দিই। আর প্রভাবক হিসেবে আমরা আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইডকে ব্যবহার করি। আর অসওয়াল্ড পদ্ধতি যেটা আছে সেখানের মধ্যে কি করি দেখো, অসওয়াল্ড পদ্ধতিতে এই বিক্রিয়াটা 4 স্টেপে ঘটে।
কয় স্টেপে ঘটে বলো তো? 4 স্টেপে ঘটে। কিন্তু আমি 4 স্টেপ আমার দেখানোর দরকার নেই, কারণ বিক্রি আমার জন্য ইম্পর্টেন্ট না। এখানে আমার জন্য ইম্পর্টেন্ট যে কে আমার ইনপুট দিয়েছে, কাকে আমি আউটপুটে আমরা কাকে পাইছি, প্রোডাকশনে আমরা কি কি ইউজ করছি, এটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি চাইলে দেখতেই পারো জিনিসটা অসল পদ্ধতিতে 4 স্টেপে কিভাবে হয়। আমাদের এখানে যেহেতু সময় নেই তাই আমি দেখাতে পারতেছি না এটা কেমন। এখানে আমরা বিক্রিয়ক হিসেবে অ্যামোনিয়াকে দিই, তারপর আমরা এখানে বিক্রিয়ক হিসেবে অক্সিজেনকে দিই, আর এখানে আমরা উৎপাদ হিসেবে তোমার হচ্ছে ভাই NO পাই, NO2 কে পাই, HNO3 কে পাই উৎপাদ হিসেবে কেমন। আর এখানে আমরা টেম্পারেচার দিয়ে হচ্ছে তোমার 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এখানে তোমার হচ্ছে ভাই চাপের অ্যামাউন্ট আমার জন্য ইম্পর্টেন্ট না। আর এখানে আমরা এই প্রভাবক হিসেবে রাখি প্লাটিনাম রোহোডিয়ামকে। ওকে, প্লাটিনাম রোহোডিয়ামকে আমরা প্রভাবক হিসেবে রাখি। আচ্ছা, এখানে চাপের ভ্যালুটা তো ইম্পর্টেন্ট না, তাই মুখস্থ রাখার দরকার নেই কেমন। আচ্ছা, এরপর দেখো, তাহলে এখানে আমি তোমাকে বুঝাই বলি ভাই। এখন তুমি বলতে পারো ভাই এগুলো নাইট্রোজেন ফিক্সেশন কেমনে? বেসিক্যালি ভাই নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা কি, এই নাইট্রোজেনটাকে তুমি অন্য একটা যৌগে কনভার্ট করবা, আর এই যৌগটাকে হচ্ছে আমরা কোনো একটা জায়গার মধ্যে কি রাখবো, জমা রাখবো। এটা হচ্ছে আমার নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে আমরা এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে NH3 তৈরি করছি এখানে আমরা। তারপর দেখো এই প্রক্রিয়ার পর আমরা ডাইরেক্ট এখানে NH3টাকে এখানে অসল পদ্ধতিতে প্রবেশ করে দিতে পারি। দেন হচ্ছে আমরা এখানে দেখো নাইট্রোজেন যুক্ত যৌগের মধ্যে আমরা কনভার্ট করে ফেলছি। দেন হচ্ছে আমরা এখানে এটাকে সংগ্রহ করতে পারি। অর্থাৎ দেখো নাইট্রোজেন আমরা বলছি কি এখানে ল্যাবরেটরিতে দুইটা পদ্ধতিতে নাইট্রোজেন ফিক্সেশন করা যায়। একটা হচ্ছে হ্যাবার পদ্ধতি, এখান থেকে আমরা সরাসরি নাইট্রোজেন থেকে আমরা অ্যামোনিয়াকে সংগ্রহ করে এটাকে আমরা জমা রাখতে পারি, অথবা এমন হতে পারে অসল পদ্ধতিতে এই নাইট্রোজেন থেকে প্রথমে আমরা অ্যামোনিয়া তৈরি করব, দেন অ্যামোনিয়া আর অক্সিজেনের বিক্রিয়া করে আমরা 3টা নাইট্রোজেন যুক্ত যৌগ তৈরি করব। এটাও তোমার নাইট্রোজেন ফিক্সেশন। অর্থাৎ আমরা যেটা বলতে যাচ্ছি যে হ্যাবার পদ্ধতিতে আমরা সরাসরি নাইট্রোজেনকে অন্য যৌগে কনভার্ট করি, আর অসওয়াল্ডে যেটা হয় নাইট্রোজেনকে আমরা প্রথমে আগে অ্যামোনিয়াতে কনভার্ট করি, দেন অ্যামোনিয়াটাকে হচ্ছে আমরা আবার অন্যান্য নাইট্রোজেন যৌগে কনভার্ট করি। সো এই পদ্ধতিগুলো আমার এখানে ঘটে। ওকে, সো আমি আশা করতেছি তোমরা এখানে জিনিসগুলো বুঝতে পারছো ভাই। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে ভাই কি ল্যাবরেটরিতে তোমার হচ্ছে ভাই নাইট্রোজেন সংযোজনের তোমার হচ্ছে উপায়, সংশ্লেষণের তোমার এখানে উপায় কেমন। আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। তো আমার হাতে আজকে আসলে সময় নেই, সময় থাকলে আমি এই টপিকগুলো পরে দিতে আমরা নেক্সট দিন পড়াবো। আজকে ভিডিওটা তোমার ভালো লাগলে ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।